তাহলে এতক্ষণ তো ব্যাখ্যা করলাম যে কি কি থাকবে, কি হবে এখানে ইমেজটা একটা লিঙ্ক হবে, এখানে আমরা একটা ব্যবস্থা করব যেখানে কি হবে এই ওয়েবসাইটের ভিতরেই আমাদের আরেকটা ওয়েবসাইট এখানে রান করবে এবং যেটা আমরা ব্রাউজ করতে পারবো এখান থেকে। এখানে কিছু টেক্সট ফরম্যাট আছে, এক একটা এক এক রকম, সেটা কিভাবে করতে হয়, যেমন হচ্ছে আমি যদি কোনো ওয়েবসাইটে অক্সিজেনের সংকেত লিখতে চাই তখন এটা আসলে কিভাবে লিখবো, O2 এবার তো ডিরেক্টলি তো O2 লিখে দিলে পাশাপাশি আসবে তাই না, এটা কিভাবে লিখবো, তারপর ইকুয়েশনগুলো কিভাবে লিখবো। আর এখানে কোটেশন আছে, একটা সিঙ্গেল কোটেশন আছে আর এটা হচ্ছে মাল্টিপল লাইনের একটা কোটেশন আছে, আর দুই দিকে খালি আছে, এটা কিভাবে হবে আমরা এটা দেখবো আজকে। তো আপনাদের মধ্যে একটা ব্যাড প্র্যাকটিস অনেক সময় দেখা যায় যে আন্দাজি এক জায়গায় ডেস্কটপে বা যে কোনো একটা ডিরেক্টরি একটা ড্রাইভে যে index.html ক্রিয়েট করে আপনি কাজ করা শুরু করে দিয়েছেন। এতে সমস্যাটা কোথায়, পরবর্তীতে আপনি যে ইমেজগুলো রাখবেন ইমেজগুলো কই রাখবেন, মানে ইমেজ রাখছেন আপনি অন্য জায়গায়, তাহলে ইমেজটাকে আপনি সোর্স দিতে যে একটা ঝামেলা করবেন যে ইমেজটা আসলে আছে কোথায়, এটা একটা সমস্যা করবেন। সিএসএসটা যদি ওইখানে না করে অন্য জায়গায় করেন তাহলে তো আরেক বিপদ, ওইটাকেও আপনার তখন সোর্স খুঁজতে হবে কোথায় আছে। তো এর থেকে বরং মানে এবং প্রজেক্টের ধরেন আপনি কোনো এক সময় মনে হয় আচ্ছা ইমেজটা এখানে কেন আছে, ডিলিট করে দিলেন, পরে আবার ওই এসটিএল ফাইলটা রান করতে দেখেন যে ইমেজটা দেখা যাচ্ছে না, আপনি চিন্তা করবেন আচ্ছা ইমেজটা গেল কোথায় তাহলে। তো এরকম সব সমস্যা এড়ানোর জন্য অল টাইমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, মানে ঝামেলা এড়ানোর জন্য। ফোল্ডারের নাম কি দিবেন আপনার ইচ্ছা মতো দিবেন, আমি দিলাম এখানে লেকচার 2। এর ভিতরে আমার কি থাকবে, ইমেজগুলোর জন্য আমি একটা ফোল্ডার করে নেই ইমেজেস, ঠিক আছে ওকে। আর রুট ডিরেক্টরি মানে কি, একটা ফোল্ডারের মধ্যে কোনো ফোল্ডার ক্রিয়েট না করে যদি কোনো ফাইল আমি রাখি এটা হচ্ছে ওই ফোল্ডারের রুট ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কি, ডিরেক্টরি মানে হচ্ছে কোনো একটা লোকেশন, কম্পিউটারের ভিতরে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করলেন বা কোনো একটা ড্রাইভ, এটাই হচ্ছে একটা ডিরেক্টরি। এই ফোল্ডারটা এটা একটা ডিরেক্টরি, ইমেজ এটা আর একটা ডিরেক্টরি। তারপরে কি করবো আমরা, রাইট ক্লিক করে এখান থেকে নিউ, এর আগের দিন আমি যেভাবে দেখাইছি সেটা কিভাবে দেখাইছি, এর আগের দিন দেখাইছি আমি হচ্ছে আপনি এখানে এসে কন্ট্রোল-S দিয়ে সেভ করে দেন হচ্ছে কোথায় রাখবেন এভাবে করছেন, এটা ব্যাড প্র্যাকটিস আমার কাছে। কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে এই ফোল্ডারটা খুঁজে বের করতে হয়। তো আপনি যেটা করবেন, যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম লেকচার 2, এর মধ্যে এসে এই যে নিউতে গেলাম, রাইট ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, তারপরে পুরোটাকে সিলেক্ট করলাম। এখন আমি মানে নিউ ডকুমেন্ট .txt আছে, পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে লিখলাম হচ্ছে index.html, লিখে এন্টার দিলাম। আমাকে বলতেছে যে আমি ফাইল এক্সটেনশন কিন্তু চেঞ্জ করে ফেলতেছে, আমি বললাম কোনো সমস্যা নেই, ওকে index.html হয়ে গেছে। দেন আমি আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি। আচ্ছা আমার কি এখানে সিএসএস দরকার আছে, সিএসএস যেহেতু দরকার নেই আমি এখন সিএসএস নিচ্ছি না, তো থাক। ইমেজেস, এই ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা লাগবে তাই না, ইমেজটা কোথায় রাখছিলাম, আচ্ছা এখান থেকে আবার সেভ করে নিই। ডেস্কটপে আছে লেকচার 2 নামে, লেকচার 2। তাহলে কি হচ্ছে, আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আমার আছে এখন, আর মেইন ডিরেক্টরিতে index.html ক্রিয়েট করছি। আচ্ছা পাশের আইকনটা দেখা যাচ্ছে যে এখানে ফায়ারফক্সের আইকন দেখা যাচ্ছে তাই না, মানে আপনি যদি চান আমি এটা ফায়ারফক্সে ওপেন করব না, আমি ক্রোমের মধ্যে ওপেন করব, রাইট ক্লিক করবেন, লেখা আছে ওপেন উইথ, দেন আপনি ফায়ারফক্সে ওপেন করেন, ইন্টারনেট এক্সপ্লোরার ওল্ড ভার্সনে করেন, নিউ ভার্সনে করেন, যেখানে ইচ্ছা ওপেন করতে পারেন। আচ্ছা এখানে আমি যদি এখন ডাবল ক্লিক করি এটা ওপেন হবে কোথায়, ফায়ারফক্সে। আপনি চাচ্ছেন এটা আমি ফায়ারফক্সে ওপেন করব না, আমার আসলে প্রিভিউ দেখার দরকার নেই, আমি যখন HTML ফাইলটাতে ক্লিক করব তখন এটা আমার টেক্সট এডিটরে ওপেন হবে, আমি এখানে কোড করব। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার যাবেন হচ্ছে ওপেন উইথে গেলে চুজ অ্যানাদার অ্যাপ, এখানে গেলাম,
যে এখান থেকে আসলে ডিরেক্টলি খুঁজে পাচ্ছে না। নোটপ্যাড প্লাস প্লাস আমি করতে চাচ্ছি, এখানেও নাই। তাহলে আমাকে এখন যাইতে হবে যেখানে আমি ইনস্টল দিছি সেখানে। খুব বেশি হেডেক নেওয়ার কোনো কারণ নেই, এটা যদি বুঝলেন, না বুঝলে কোনো সমস্যা নেই যে আমি কিভাবে আসলে করতেছি। প্রোগ্রাম ফাইলের মধ্যে গেলাম, এটা কি আমার নোটপ্যাড প্লাস প্লাস না? আচ্ছা, এখানে নাই। তাহলে প্রোগ্রাম ফাইল x86 এখানে যাই, নোটপ্যাড প্লাস প্লাস পাইছি। এখান থেকে এই জ্ঞানটা সব জায়গায় কাজে লাগবে। আপনি ধরেন গান শুনতেছেন, আপনি ওই মাইক্রোসফটের কি জানি আছে ডিফল্ট, যেটা উইন্ডোজ, এটাতে ভালো লাগতেছে না, আপনি অন্য একটা নতুন প্লেয়ার ডাউনলোড করছেন, কিন্তু ওইটা আবার এখানে রাইট ক্লিক করে ওপেন উইথে দিলে ওটা খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি এইভাবে যেখানে ইনস্টল দিয়েছেন ওখানে যে ওই ফাইলটাতে ক্লিক করে এটা ওপেন দিয়ে দিবেন, ব্যাস। এরপর থেকে আপনি যতবারই এখানে যাবেন, আমার এখন যত HTML ফাইল আছে সবগুলো এখন এইভাবে দেখানোর কথা না। হয়নি, কারণ হচ্ছে আমি ওপেন উইথ দিয়ে এটা সিলেক্ট করে দেইনি। ওপেন উইথেই তো, তাই না? তারপরে হ্যাঁ, এইটা সিলেক্ট করে দিতে হবে এখানে, যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .html ফাইল। আপনার যদি MP3 এর ক্ষেত্রে আপনি এটা দেন, তাহলে ও এখানে লিখে দিবে যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .mp3 ফাইল। এটা আপনাকে চেক করে দিতে হবে। আমি চেক করে দিই না, এই জন্য হচ্ছে আবার এটাই আসছে। আমি চেক করে দিছি, এই যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে আসছে, এখানে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এবার কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। সব জায়গায় আমি যত HTML ফাইল আছে এগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমরা অনেক দূরে চলে গেছিলাম, এবার কাজে ফিরে আসি। আমার আসলে এটার দরকার নেই, আমি চাচ্ছি যে আমি ফায়ারফক্সে ওপেন করব। ফায়ারফক্স, এখন আপনি কি করবেন, দেন আপনি তো কোড করা শুরু করবেন, তাই না? নোটপ্যাড প্লাস প্লাসে, তাহলে এটা আপনি ক্লিক করে ফাইলটা ক্লিক করে রাইট ক্লিক করে জাস্ট সিম্পলি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, মানে আপনি অল টাইম ব্রাউজারে ওপেনের জন্য এটাকে ডিফল্ট ভাবে রাখবেন। আর যখন আপনি এটাকে এডিট করতে যাবেন ফাইলটাকে, তখন রাইট ক্লিক করলে এই যে দেখেন এখানে আমার যতগুলো আমার টেক্সট, মানে টেক্সট এডিটর আছে, কোড এডিটর, অ্যাটম আছে, ব্র্যাকেট আছে, সাবলাইম আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, 4টা ইনস্টল দেওয়া আছে আমার। আমি যেটাতে চাই সেটাতে ওপেন করতে পারি। আমি দিলাম নোটপ্যাড প্লাস প্লাস, ও নোটপ্যাড প্লাস প্লাস আমাকে নিয়ে আসলো। আমার কোডের স্টাইল খেয়াল করবেন, ঠিক আছে? আমি কিভাবে কোড করতেছি। আমাদের ডেমোটা কোথায়? ডেমোটা ওপেন করা হয়নি। আমাদের ডেমো হচ্ছে এটা। এটার কিছু জিনিস অবশ্য আমি বাদ দিয়ে দিছি। প্রথম কাজ কি, আমি ডক টাইপ লিখবো। ডক টাইপ কেন লিখি? HTML এর কোন ভার্সন আমি লিখতেছি সেটা ব্রাউজারকে বোঝানোর জন্য। ডক টাইপ HTML, ও বুঝে নিল আমি HTML5 লিখতেছি। দেন কি লিখতে হবে? এখন কেউ কোড করবেন না, আমি যা দেখাচ্ছি ভালো করে দেখেন। এখন কেউ খাতায় কোনো লিখবেন না, আমি যা বলতেছি ভালো করে শুনেন, পরে করিয়েন। মানুষের কখনো কনসেন্ট্রেশন সবসময় মানে দুই দিকে থাকতে পারে না। মনকে বলে না যে আমি মাল্টিটাস্কিং, একসাথে গানও শুনি, একসাথে টিভিও দেখি, এটা অসম্ভব ব্যাপার। সে যখন ন্যানো সেকেন্ডের জন্য হলেও সে তার কনসেন্ট্রেশন মুভ হয়। সে যখন টিভি দেখতেছে, কিছুক্ষণ ওখানে দেখলে আবার গান শুনতেছে, তার কনসেন্ট্রেশন এইখানে। কিছুক্ষণ পর সে আবার হয়তো ওদিকে তাকাইছে, টিভির দিকে তাকাই আছে, কিন্তু হয় না। তো স্টুডেন্টরা যখন আসলে টিচার কথা শুনে যখন নোট লেখে, যে সময়টা লেখে ওই সময় টিচার যেটুকু বলে ওইটুকু সে মিস করে, আবার সে কনসেন্ট্রেশন ওদিকে দেয়। সো এই জন্য আমি আমার ক্লাসে কাউকে যখন আমি লেকচার দিই তখন নোট নিতে নিষেধ করি। প্রথমে কি লিখবো HTML এর জন্য? HTML, তাই না? এর ভিতরে কি থাকবে? হেড থাকবে। দেখেন আমি কিন্তু প্রথমে একটা ট্যাব দিলাম, মানে ইনডেন্ট করতেছি কার ভিতরে কে আছে এটা বুঝতে তোমার কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে বডি, সরি হেড, হেড ক্লোজ করলাম, বডি, বডি ক্লোজ করলাম।
হেডের মধ্যে আমার কি থাকবে, টাইটেল। আমি হেডে আসছি, আসার পরে কিন্তু আমি একটা ট্যাব দিছি, দিয়ে আমি এখন লেখা শুরু করছি টাইটেল লেকচার 2। এবার বডিতে আসি। আচ্ছা, আমি বাংলা যদিও লিখবো না, তারপর আমি মেটা ট্যাগটা ডিক্লেয়ার করে দিই। ওইটা ওই ক্যারেক্টার সেটের জন্য এটা লিখতে হবে। এখন কত আছে বা কি আছে এটা আমার জানা নেই, তবে 8 লিখলে সবগুলা লেটেস্ট যেটা সেটা সাপোর্ট করে, সবগুলা ওই 8 এর মধ্যেই আছে। এটা লিখলে আপনার সব ক্যারেক্টার সেটে সাপোর্ট সে দিতে পারবে, এটুকু আমি জানি। বা 9 কেন হলো না এটা আমি জানি না। আরেকটা ব্যাপার খেয়াল করেন, যেগুলা সেলফ ক্লোজিং ট্যাগ, যেমন হচ্ছে ইমেজ ট্যাগ। আমরা ইমেজ ট্যাগ লেখার সময় কি করি, ইমেজ ট্যাগে কিন্তু শেষে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল মানে ফরওয়ার্ড স্ল্যাশটা কিন্তু দেওয়া হয়নি, তাই না? এক্ষেত্রে না দিলেও সমস্যা নেই, HTML5 এটা বুঝে নিতে পারে, ঠিক আছে? এইটুকু আপনি ইগনোর করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন হচ্ছে দেখেন মেটা ট্যাগের ক্ষেত্রে কিন্তু শেষে দেয় না, দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। বোঝা গেছে? বডিতে আসি। এটা কি শুধু ইমেজ ট্যাগিং বা কন্টেন্ট ট্যাগের জন্য নাকি সব ট্যাগের ক্ষেত্রে? সেলফ ক্লোজিং যেগুলো আছে, আর যেগুলো হচ্ছে ওপেনিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে, সেগুলো ক্ষেত্রে দিতে হবে। সেগুলো আবার ঝামেলা আছে। এতগুলো ট্যাব ওপেন হয়ে আছে, যা যার দরকার নেই ক্লোজ করে দিই। এরপরে প্রথম কথা কি এখানে লেখা আছে, ওয়ান্ট টু নো মাই নেম, ক্লিক অন মাই ইমেজ। তাহলে আমি ওইটা কি ট্যাগ হবে একটু রেসপন্স করবেন। পি ট্যাগ না? নেম লেখেন না, ক্লিক অন মাই ইমেজ। দেন কি ছিল, দেন হচ্ছে একটা ইমেজ এখানে আছে, তাহলে আমি কি ট্যাগ লিখবো, ইমেজ ট্যাগ, তাই না? হ্যাঁ, এইসন দিব। আচ্ছা দিলাম, এইসন দিলে ভালো দেখা যাবে। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু যখন কোডটাকে এডিট করতেছি, আমি এইখানে এইসন লেখার পর আমি কিন্তু একটা একটা করে এইভাবে যাইনি। আপনি এটা দুইভাবে করতে পারেন, এইভাবে যাইতে পারেন। মানে কোডারদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে মাউস হাতে না নেওয়া। মাউস হাতে না নিয়ে আপনি যত কাজ করতে পারেন, আপনি তত ভালো ফাস্ট কোড করতে পারবেন। আপনি সিম্পল কাজের জন্য মাউস হাত দিবেন, ক্লিক করবেন, তারপর কোড করবেন, আবার সিম্পল একটা কাজের জন্য আবার মাউস হাত দিবেন, এভাবে আপনার অনেক সময় নষ্ট হবে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যত বেশি মাউস ইউজ করা না যায় কোড করার সময়। আমি অল টাইম এটা চেষ্টা করি। দেখেন আমি এখানে কিন্তু যখন পি ছিল আমি এটা এইসন লিখলাম, ভালো কথা। দেন আমাকে তো এই লাইনটা শেষে যাইতে হবে। সবার কিবোর্ডে দেখেন এন্ড নাম্বার একটা ইয়ে আছে, যার একটা ইয়ে নাম্বার কিবোর্ড আছে পাশে, তার উপরে দেখেন এন্ড লেখা আছে। তো যার এটা নাই, ছোট কিবোর্ড খুঁজে দেখেন এন্ড লেখা আছে কোথাও সামনের উপরের দিকের কিগুলোর মধ্যে। পাইছেন সবাই? না, লেফট রাইট না, এটা এন্ড, এন্ড হোম, এই দুইটা কি খুঁজে পাইছেন? নাই, এটা ইউজ করবেন অবশ্যই। এই লাইনের প্রথমে আছে, শেষে যাওয়া দরকার। আমি এন্ড প্রেস করছি, আমি শেষে চলে গেছি, ঠিক আছে? আর এই লাইনের শেষে আছি, এখন আমি এই লাইনের প্রথমে যাওয়া দরকার। আমি হোম প্রেস করবো, প্রথমে চলে আসবো। এটা ইউজ করবেন। আর কারোটা যদি ডিরেক্ট হোম বা এন্ড প্রেসের কাজ না হয়, তাহলে শিফট দিয়ে শিফট হোম বা শিফট এন্ড, তাহলে কাজ করবে। এবার কি আমার একটা ইমেজ আছে, এটা ইমেজ ট্যাগের মধ্যে হবে। ইমেজ দুইটা অ্যাট্রিবিউট আছে ইমেজের মধ্যে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ALT, তাই না? আচ্ছা, ক্লোজ করলাম। এখন আমার সোর্স কি থাকবে, ইমেজটা কোথায় আছে, images/cat.jpg। কারো যদি ইমেজ ডিরেক্টলি ওই ফোল্ডারে থাকে, ডিরেক্টলি রুট ডিরেক্টরিতে, সেক্ষেত্রে আমি তো নিশ্চয়ই ইমেজেস লিখবো না।
আমার যদি ইমেজেসের ভিতরে আরো কোনো ফোল্ডার থাকতো তাহলে আমি কি লিখতাম, ইমেজেস স্ল্যাশ ক্যাট পিকচার, সাপোজ ক্যাট পিকচার নামে ক্যাটস পিকচার নামে ওখানে আরেকটা ফোল্ডার আছে, ক্যাটস পিকচার স্ল্যাশ তারপর লিখতাম cat ডট jpg। বুঝা গেছে ডিরেক্টরিটা কিভাবে লিখবেন? পিকচার অফ এ ক্যাট, দেন কি আছে, এই যে আরেকটা লাইভ প্রিভিউ এইভাবে আপনি দেখাইতে চাইলে আপনাকে আই ফ্রেম ট্যাগ ইউজ করতে হবে। আই ফ্রেম লিখলেন, আই ফ্রেম ওপেন দিলেন, আই ফ্রেম ক্লোজ করলেন। এই মাঝামাঝি কোনো কথাবার্তা থাকবে না আই ফ্রেমের। কি ইয়া হবে না করো? ও আচ্ছা, হ্যাঁ এটা ভুলে গেছি, আই ফ্রেম, ঠিক আছে। এর যে ওপেনিং ট্যাগ আছে, আপনাদেরকে একটা কথা ভালো করে বলি, এটা ভালো করে শুনেন, এই কথাটা যাতে বারবার বলতে না হয়। কখনো যদি বলি যে আই ফ্রেম বা পি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লেখেন, অ্যাট্রিবিউটটা হবে অমুক ইকুয়ালস টু তমুক, কালার ইকুয়ালস টু রেড। আমার মেইল এসছে, চিন্তা করো না কারণ সাউন্ড এখানে আসলো তো, সাউন্ড এখন ওইটাতে কাজ করতেছে। তো আমি যদি বলি অ্যাট্রিবিউট লেখেন, অ্যাট্রিবিউট মানে কি, কোনো ট্যাগে যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অল টাইম ওপেনিং ট্যাগের মধ্যে লেখা হয়, বুঝা গেছে? অ্যাট্রিবিউট অল টাইম ওপেনিং ট্যাগের মধ্যে লেখা হয়, কখনোই ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট লেখা হয় না। তো আমি যদি বলি যে অমুক ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট অমুকটা লেখেন, তাহলে আপনি অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে লিখবেন। এখন আমার আই ফ্রেমের মধ্যে অ্যাট্রিবিউট লাগবে দুইটা, একটা হচ্ছে সোর্স, তার মানে হচ্ছে এ কোন ওয়েবসাইটটাকে ভিউ করবে। আচ্ছা, কারো পছন্দের একটা ওয়েবসাইট বলেন, আমরা ওইটাকে ভিউ করবো এখানে। বলেন কারো পছন্দের কোনো ওয়েবসাইট নেই? কোডিং বুট ক্যাম্পের নামে আমাদের ওয়েবসাইট নেই, আমাদের আছে ব্লগ সাইটটা আমরা ভিউ করি। হ্যাঁ, workshop.fnfbd.org। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে রান করবো, তাই না? প্রথম অবস্থায় আমি কি করবো, এখান থেকে রান করবো, অথবা আপনি শর্টকাট ইউজ করতে পারেন Ctrl-Alt-Shift-X, তাহলে ফায়ারফক্স ওপেন হবে। প্রতিটার জন্য শর্টকাট এখানে লেখা আছে। ফায়ারফক্সে রান করলাম, আচ্ছা সাকসেসফুলি এটা আসেনি। সোর্সের ভিতরে কি ইমেজ নেই, লিংক নেই, ইমেজটাও তো আসেনি। কি অ্যাটলিস্ট ইমেজটা তো আসবে। লেকচার 2 ইমেজটা HTML ওপেন করা আছে, ইমেজেস ক্যান্ডেল জেপিজি। আমাদের ইমেজটাতে প্রবলেম ছিল, আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলছি, এখানে নতুন একটা পিকচার নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের tiger.jpg। দরকার নাই, ক্লোজ করি। এবার এটা কাজ করতেছে, আমরা দেখি কন্ট্রোলার। আচ্ছা, একবার রান করার পর যারা একটু বেশি বোকা, হ্যাঁ, তারা এই কাজটা করবেন, একবার রান করার পর এখানে রান যাবেন, আবার যাই রান করবেন, ঠিক আছে? আর যারা একটু চালাক তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে অল্টার ট্যাব চাপবেন, অল্টার ট্যাব, দেন হচ্ছে আপনি যে পেজটা রান করছিলেন সেখানে চলে যাবেন, দেন Ctrl-R, তাহলে এটা রিলোড নিবে। তাহলে আপনি যেটুকু কাজ করছেন পরে সেটা দেখতে পাবেন যে চেঞ্জ হয়েছে কিনা। ইমেজটা একটু বড়, ইমেজটা ছোট করার জন্য আমি এখানে লিখে দিই উইথ কত, এই হচ্ছে 400 পিক্সেল দিই, একটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, ছোট হয়ে গেছে। এখন আমি কি করবো, আই ফ্রেম ওপেন করলাম, আই ফ্রেম ক্লোজ করলাম। এর মধ্যে কি থাকবে, একটা সোর্স থাকবে, সোর্স ইকুয়ালস টু, আবার ওই লিখতে হবে এইভাবে http://www.fnfbd.org। ওকে, দেখি কাজ করে কিনা। চলে আসছে, বাট অনেক ছোট, তাই না? এটা হচ্ছে ডিফল্ট সাইজ।
ডিফল্ট ভাবে এতটুকু দেখা যায়। আমরা এটাকে বড় করে নিই, এটা একটা উইডথ দিয়ে দিই 600 পিক্সেল দিই, বড় হয়ে গেছে তাই না? একটা হাইট দিয়ে দেই, তাহলে হাইট হাইট দিই 200। আচ্ছা পিক্সেল কেন লিখতেছি কেউ তো প্রশ্ন করলেন না একবার, কারণ পিক্সেল নিয়ে কোনো কথাবার্তা বলি নাই। চাল কিনতে গেলে কি বলেন? কেজি। তো এরকম এখানে ছবি লিখতে গেলে আপনি পিক্সেল দিয়ে হিসাব করা হয়। আরো একক আছে যেগুলো কম ইউজ হয়, ওগুলো আপনারা পরে দেখে নিন, ঠিক আছে? তো এটা বড় হয়ে গেছে, আমরা আরো 100 পিক্সেল বাড়াই দিতে পারি, তাহলে একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা সমান হয়ে গেছে। তো এখানে আমরা লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি। ওকে, want to know my name, click on my image। এটা উজ্জ্বল আশা করছিল যে এটা H1 হবে, আমরা তার আশাটা পূরণ করি, কারণ বলা যায় না মৃত্যুর ব্যাপার, কে কখন মারা যায়। ঠিক আছে, খুশি? ঠিক আছে, আমাদের এইটুকু কাজ হয়ে গেছে। আমরা এবার ডেমোটাতে দেখি এখানে কি ছিল। তারপরে অনেকগুলা টেক্সট আছে যেগুলা, এটাকে বলা হয় HTML টেক্সট ফরম্যাটিং। হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং আপনি যদি গুগল করেন HTML টেক্সট ফরম্যাটিং দেখে এরকম অনেক কিছু পাবেন। যেমন এটা হচ্ছে কোনো টেক্সটকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি লিখি একটা পি এর ভিতর সব নেই, আর এর ভিতরে লিখলাম হচ্ছে বোল্ড টেক্সট। এটা কি এখন বোল্ড হবে? এটা তো এখন আমি এটাকে দেখি, চেক করে কি হয়। এটা তো বোল্ড আর হইলো না, তাই না? তাহলে এটাকে আমি বোল্ড করার জন্য HTML এ কিছু না, একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি বি লিখি, আমি বোল্ড টেক্সটের দুই পাশে আমি বি লিখে দিলাম। খুবই ইজি ব্যাপার। বোল্ডের প্রথম ইয়ে কি? বি। আপনি বি দিয়ে একে মোড়াই দিলেন, এ বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? ইমেজটার উপরে এসে বোল্ড হয়ে গেছে না? তারপরে আমি ইমেজটাতে দেখি আর কি আছে এখানে। তারপরে দেখা যাচ্ছে স্ট্রং টেক্সট আছে, স্ট্রং একটা ট্যাগ আছে যেটা এই বোল্ডের মতোই কাজ করে। বোল্ড দিলেও আপনার বোল্ড, বি দিলেও বোল্ড হবে, স্ট্রং দিলেও বোল্ড হবে। তো আমি এখানে স্ট্রং দিয়ে লিখি স্ট্রং, এখানে লিখি যে আই এম ভেরি স্ট্রং, যদিও জ্বরের কারণে এতটা স্ট্রং নাই। হ্যাঁ, বুঝলি? লেখাগুলো বোল্ড হবে, এই যে স্ট্রং লিখলেও ওটা হ্যাঁ বোল্ড হবে। এই যে পরে আই এম স্ট্রং লেখাটাও কিন্তু বোল্ড আকারে আসছে। একই কথা, অবশ্যই বি লেখা বেটার, কারণ এটা তো কম লিখতে আসছে, তাই না? বোঝা যায় নাই, মানে বি ট্যাগটা এই দুই বোল্ড টেক্সটের দুই পাশে লেখার কারণে এটা বোল্ড হয়েছে। আমি যদি বি ট্যাগটা না দিতাম তাহলে কি হইতো? আমরা দেখি তাহলে কি হইতো। বি ট্যাগটা না দেওয়ার কারণে কিন্তু বোল্ড টেক্সট এই কথাটা মানে আর বোল্ড দেখাচ্ছে না, এটা কিন্তু আর বোল্ড দেখাচ্ছে না, তাই না? পরেরটা দেখাচ্ছে যেটা স্ট্রং দিয়ে লিখছি, পরেরটা দেখাচ্ছে যেটা স্ট্রং দিয়ে লিখছি। তো স্ট্রং ট্যাগ ইউজ করলেও বোল্ড হবে, বি ট্যাগ ইউজ করলেও বোল্ড হবে। এরপরে এখানে একটা ইটালিক আকারে একটা দেখা যাচ্ছে, ইটালিক একটু হেলে দুলে আছে, তাই না? তো এটার জন্য আমরা আই ট্যাগ ইউজ করবো। আই ট্যাগ ইউজ করলে সেটা দেখাবে ইটালিক। আমি দেখতে ইটালিক লিখলাম, ঠিক আছে? ও কিন্তু এই যে দেখা যাচ্ছে সে ইটালিক হয়ে গেছে। আচ্ছা, টেক্সটগুলা নিচে নামাই দেই, মওদুদ যেহেতু ইচ্ছা করছে।
আচ্ছা কোনো কিছুই আমরা সিতে পড়ছি না, স্ল্যাশ এন দিলে কি নিউ লাইনে যায় তাই না, এখানে বিআর দিলে নিউ লাইনে যাবে, ব্রেক। ঠিক আছে, এখানে ব্রেক দিলাম, এই বোল্ড টেক্সট এটাতে ব্রেক দিয়ে দিই, নতুন নতুন লাইনে গেছে। আই এম স্ট্রং, আই এম ইটালিক, আমি দেখতে ইটালিক। আচ্ছা ইটালিক যেটা সেটা আপনারা ইএম ট্যাগ দিয়েও লিখতে পারেন, যেটাকে আমরা বলি ইমপ্রেসাইজ। কোনো টেক্সটকে ইমপ্রেসাইজ করার জন্য সাপোজ কেউ অ্যাপ্লিকেশন লিখছে, এখানে দেখবেন যেখানে সে ইমপ্রেসাইজ করতে গেছে আই ওয়াজ রিয়েলি সিক, এই লাইনটা সে এই লাইনটা ইটালিক করে দিয়েছে, তার মানে সে এখানে ইমপ্রেসাইজ করতেছে আমি আসলে অসুস্থ ছিলাম। আপনি ব্যাপারটা বুঝতেছেন না কেন? ঠিক আছে, তো আপনি এই সেম কাজটা আই এর কাজটা ইএম ট্যাগ দিয়েও করতে পারেন, যেমন হচ্ছে ইএম সেম লাইক ইটালিক, দেখি সেম লাইক ইটালিক হয় কিনা। দেখেন এটাও কিন্তু একই রকম তাই না? আচ্ছা এখানে আমি একটা ব্রেক দিই, ভালো বোঝা যাবে। দেন দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কি ইনসার্টেড টেক্সট, অনেক সময় টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে না, তো এটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আইএনএস এই ট্যাগ দিয়ে, যেটার ফুল ফর্ম হচ্ছে ইনসার্টেড, আর একটা হচ্ছে ইউ ট্যাগ দিয়ে করতে পারেন আন্ডারলাইন। তো আমরা দুইভাবে ট্রাই করি, হয় কিনা। ব্রেক দিই, আইএনএস ইনসার্টেড টেক্সট সেম এস, আর কিছু লিখলাম না, এখানে একটা ব্রেক দিই। আরটা কি দিয়ে করতে পারি? ইনসার্টেড, আচ্ছা আন্ডারলাইন করতে পারছি ইউ ট্যাগ দিয়ে। আমি একটু শর্টকাট ইউজ করতেছি যাতে এটা তাড়াতাড়ি হয়, আপনারা তো বুঝতেছেন ব্যাপার, না বোঝার তো কিছু নেই তাই না? আন্ডারলাইন টেক্সট আসছে না? আমি আইএনএস দিয়ে যা লিখছি ইউ দিয়ে লিখে তাই আসছে। এখানে আরো আছে ডিলিট দিস টেক্সট, এই ডিলিটটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে ই কমার্স সাইটগুলোতে। আগে প্রাইস এত ছিল, কেটে দিয়ে এখনকার প্রাইস এত। এই কেটে দেয় কিভাবে? কেটে যাচ্ছে এইভাবে, টেক্সটটা কিন্তু ওরা লেখে এইচটিএমএল এ, সেটা হচ্ছে ডিইএল এই ট্যাগ দিয়ে লেখে। আমাকে ওরা ডিলিট করে দিছে, এই যে ঠিক আছে, মাঝখান দিয়ে একটা ইয়ে আসবে। এই যে টেক্সট ইজ মার্কড, মার্ক টেক্সট লেখে কিভাবে? তোমার তো পারা উচিত, কারণ তুমি যখন লিখছিলা কিভাবে লেখে? ওই যে বোল্ডের ভিতরে ই করে ওখানে হচ্ছে যে কালারটা করতে যাচ্ছে, তাহলে তো আর হলো না, থাক ওইভাবে আমরা করবো না। এখানে আমরা মার্ক টেক্সট দিয়ে লিখবো, ঠিক আছে, সরি মার্ক ট্যাগ দিয়ে লিখবো। আমাকে মার্ক করা হয়েছে, এই যে আবার ইমেজের মধ্যে আমি রিলোড দিচ্ছি, এই যে এটা হচ্ছে মার্ক করে দেখাচ্ছে। আর কি কি আছে? হ্যাঁ হ্যাঁ, মার্কের জন্য কালারটা ফিক্সড করা যায়, এখানে হলুদ দেখাবে। আমরা সব চেঞ্জ করতে পারবো, পাওয়ার হাতে আসবে যখন আমরা সিএসএস করবো, এভরিথিং চেঞ্জ করে ফেলতে পারবো। দেখা যাচ্ছে আমরা যদি ইকুয়েশন লিখতে যাই সেক্ষেত্রে কি করব আমরা, তাই না? সেক্ষেত্রে দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে এসইউপি আর একটা হচ্ছে এসইউবি। আচ্ছা সাবস্ক্রিপ্ট মানে কি? এসইউপি উপরে সাবস্ক্রিপ্ট, আর এসইউবি সুপারস্ক্রিপ্ট নিচে। আচ্ছা সেটা হচ্ছে, এখন আমি একটা পি, এখানে আর পি নিচ্ছি না কারণ পি এর ভিতরে সবাই আছে। কি লিখবো? যে সিম্বল অফ অক্সিজেন, বানান ভুল হলে কর্তৃপক্ষ দায়ী না। তো এক্ষেত্রে কি লিখবো? ও এখন হচ্ছে টুটা আমাকে কি থাকতে হবে? উপরে থাকতে হবে তাই না? তাহলে এই টু আমি পাশে লিখবো ঠিকই, কিন্তু টুটাকে আমি ঘিরে দিব হচ্ছে এসইউপি এই ট্যাগ দিয়ে। ঠিক আছে, এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। আর আরটা হচ্ছে ইকুয়েশন, হ্যাঁ বলে ফেলো, সমস্যা নেই। আর ইকুয়েশন, এখন এক্স স্কোয়ার লিখতে যাচ্ছি, এক্স লিখলাম, স্কোয়ারটা কি লিখবো? এসইউ, এটা না এসইউ পি হবে, কারণ উপরে দিব স্কোয়ার, 2x স্কোয়ার, তাই না? তাহলে ওটা তো আর নিচে হলো এসইউবি বলছেন না, তাহলে উপরেরটা তো এসইউ পি, এসইউ পি, আর নিচে হলে বি হবে উপরেরটাতে এসইউ নাকি আমি ভুল বলতেছি? উপরের তাহলে না ঠিকই তো, ঠিক বলছি। এসইউ পি
পি হচ্ছে উপরে আর এসইউবি সাব, বলি না সাব ডোমেন, সাব ডিস্ট্রিক্ট, তার মানে হচ্ছে নিচে, ঠিক আছে? ও হ্যাঁ, এটা আসলে বি হবে, আমি উল্টাই বলছিলাম। আর এটা সুপার এক্স স্কয়ার প্লাস টোয়াইস এক্স, এটা নিশ্চয়ই নিচে উপরে কোন দিকে যাবে না, প্লাস দিলাম, খুশি? আচ্ছা, তাহলে এসইউবি, হ্যাঁ এসইউবি বুঝা গেছে। আর একটা হচ্ছে যে অনেক সময় লেখা থাকে যে কোনো একটা প্যারাগ্রাফ লেখা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু এডিট ইওর প্রোফাইল, নিচে লেখা থাকে ছোট করে এডিট। এটাকে ছোট করে কিভাবে আমরা সিএসএস করতে পারবো, তারপর আমরা দেখি এইচটিএমএল কিভাবে করে। এটার জন্য স্মল ট্যাগ ইউজ করা হয়, স্মল, আমি অনেক ছোট। এই যে ওইটা কিন্তু ছোট আসছে তুলনামূলকভাবে, একটা প্যারাগ্রাফ যে সাইজ থাকে তার থেকে ছোট আসছে। এইটুকের কাজ শেষ। এইখানে এই দাগটা কিভাবে দিব আমরা, এই সাইড ট্যাগ দিয়ে, তাই না? তারপরে ডিফল্ট ভাবে যে কত পিক্সেল দেওয়া আছে আমার মনে নাই, তবে পাওয়ার আমরা কখন পাবো, সিএসএস যখন আমাদের হাতে আসবে তখন আমরা কতটুকু করবো। এগুলো দিয়ে, এগুলো আসলে আমরা ইউজ করবো না, এগুলো জাস্ট জানার জন্য, ঠিক আছে? বেশিরভাগ কাজ আমরা সিএসএস দিয়েই করবো। এরপর আছে এখানে কোটেশন। আমরা কোটেশন দিয়ে লিখি না অনেক কিছুই। কোটেশনের জন্য কি ইউজ করবো আমরা, এখানে আরেকটা H4 দেই, একটা কোটেশন। কোটেশনের জন্য ইউজ করা হবে কিউ ট্যাগ, কিউ ট্যাগ। এখানে কিউ ট্যাগের ভিতরে আমি কিছু কথাবার্তা দিলাম, রান করে দেখি। এই লিখছিলাম কোটেশন, এবং দেখেন এই কোটেশন, এটা কি আসছে, এটা কোটেশন দিয়ে আসছে না, দেখা যাচ্ছে কি নাকি এটাকে কিউটাকে H4 এর ভিতরে ঢোকাই দিব? আচ্ছা, একে এর ভিতরে দিয়ে দিই যাতে ভালো বোঝা যায়। বোঝা যাচ্ছে না কোটেশন? এখানে সিঙ্গেল দুই দিকে কোটেশন আসছে, তাই না? আর অনেক সময় দেখা যায় যখন আমরা ভাব সম্প্রসারণ লিখছিলাম ছোটবেলায় বাংলা ব্যাকরণে, তখন কি করছি, ভাব সম্প্রসারণ লিখতেছি, কিছু কথা আমি এক্সট্রা নীল কালারের ইয়ে দিয়ে লিখি, সেক্ষেত্রে কি করি আমরা দুই দিকে কিছু জায়গা খালি রাখি। তো ওই ক্ষেত্রে কি করতে হবে, ব্লক কোয়েট ইউজ করতে হবে। ট্যাগের নাম কি, BLOCKQUOTE, ব্লক কোয়েট। এটা ইউজ করে এর ভিতরে যা লিখবো সেগুলো আমাকে ওইভাবে দুই দিকে একটু মার্জিন দিয়ে দেখাবে। তাই হয়েছে না, এর দুই দিকে কিন্তু একটু খালি জায়গা আছে। আচ্ছা, আরেকটা জিনিস শেখা দরকার, সেটা হচ্ছে HTML এ কমেন্ট করে কিভাবে। কমেন্ট তো বুঝি, তাই না? সিতে কিভাবে কমেন্ট করে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সিঙ্গেল কমেন্ট, আর ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্টেরিক্স, তারপরে অ্যাস্টেরিক্স ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কি হয়, মাল্টিপল লাইনের জন্য কমেন্ট করে। এখানে একটু কমেন্টের যেটা বিদ্ঘুটে, এটা হচ্ছে এই যে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে এক্সক্লামেশন সাইন, তারপর হচ্ছে দুইটা হাইফেন কমেন্ট, তারপরে দুইটা হাইফেন, এখানে এক্সক্লামেশন সাইন হবে না, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এইটা হচ্ছে কমেন্ট এইভাবে লাগে। দেখি এটা আবার আসছে কিনা, না আসে নাই, তার মানে হচ্ছে আমার কমেন্টটা হয়েছে। বুঝা গেল? আচ্ছা, এখন কোড করা শুরু করেন।